ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাস সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসের মূল মন্ত্র বি পজিটিভ, বি ফোকাসড এন্ড বি প্র্যাকটিক্যাল। আজকে এসএলএসটির জন্য আমরা ইংরেজি বিষয়টিকে দেখব, কিভাবে পড়বে, কতটুকু পড়বে, কিভাবে এগোবে, সিলেবাসটা কি আছে, কোন পদ্ধতি অবলম্বন করবে, কোন বই পড়বে, এই বিষয়ের উপর আমি একটি নতুন ভিডিও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবো কোন একটা দিন। আজকে তোমাদের যে পাঠ্য, তোমাদের যে সিলেবাসের বিষয়, সেই বিষয়ের একটি কবিতা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। একদম আজকে টোটাল আমি কন্টেন্টে চলে যাচ্ছি, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে ভালো করে বুঝবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, এটা যদি রেকর্ডেড ভার্সন ইউটিউবে যাচ্ছে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই বলে দেবো। আজকের যে কবিতা সেটা হচ্ছে ভার্চু, লিখেছেন কে? জর্জ হারবার্ট। এই কবিতাটা কিভাবে পড়বো এবং এই কবিতাটা থেকে কেমন করে কোশ্চেনগুলো আসবে বা কিভাবে সলভ করব, কনসেপ্টটা কি, কনটেক্সটটা কি, টোটালটা আজকে আমরা আলোচনা করব। ভার্চু কবিতা লিখেছেন কি একটু আমরা দেখে নিই বোর্ডটা, জর্জ হারবার্ট। তো জর্জ হারবার্ট সম্পর্কে দুটো একটি ইনফরমেশন আমরা জেনে নিই, কনসেপ্টটা তাহলে বুঝতে সুবিধা হবে। 1593 সালে জর্জ হারবার্ট কিন্তু জন্মগ্রহণ করেছেন এবং তিনি মারা গেছেন 1633 সালে। দীর্ঘ 40 বছর তিনি কিন্তু বেঁচে ছিলেন। এই মুহূর্তে, এই মোমেন্টে বা এই সময়তে তিনি ইংরেজি সাহিত্যে প্রচুর একটা অবদান করে গেছেন। তার একটা অন্যতম কবিতা সংকলন সেটা হচ্ছে দ্য টেম্পল। আজকে জর্জ হারবার্টের বিষয়টা নিয়ে আমরা পড়ব। জর্জ হারবার্ট তিনি কিন্তু একজন ডিভোশনাল রাইটার, ডিভোশনাল পোয়েট, এবং তার লেখনী শৈলীতে তোমরা দেখতে পাবে একটা রিলিজিয়াস ব্যাপার রয়েছে। এবং জর্জ হারবার্ট একজন মেটাফিজিক্যাল রাইটার। টার্মটা তোমরা একটু নোট করো, মেটাফিজিক্যাল। এই যে মেটাফিজিক্যাল বিষয়টা সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে আমি তুলে ধরব। মেটা, মেটা মানে বিয়ন্ড এবং ফিজিক্যাল মানে ওয়ার্ল্ড। অর্থাৎ 17th সেঞ্চুরিতে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে মুভমেন্ট, যে আলোড়ন, সেখানে দাঁড়িয়ে এই ভার্চু কবিতাটি কেমন ভাবে সাড়া ফেলেছিল বা মেটাফিজিক্যাল পোয়েট্রির অবদানটা কি, বা সেই এলিজাবেথিয়ান যুগের মানুষরা মেটাফিজিক্যাল পোয়েট্রি কেমন ভাবে গ্রহণ করেছিল, আদৌ কি তারা অ্যাকসেপ্ট করেছিল নাকি রিজেক্ট করেছিল, সেই সময় যারা লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার, সিডনি স্পেন্সার, তাদের লেখনী শৈলী যদি তোমরা দেখো, সে একই টাইপ, লাভ, একটা রিলেশনশিপ, একটা বন্ধুত্ব, সমস্ত সেই একই প্যাটার্নে চলছে। সেই প্যাটার্নটাকে ব্রেক করে, মানে সেই কনভেনশনাল টাইপটাকে ব্রেক করে একটা নতুন পথের একটা সূচনা হয়। মেটাফিজিক্যাল, যেখানে তাদের যে ভাবনাটা শেষ, সেখান থেকে এদের ভাবনা কিন্তু শুরু। এবং মেটাফিজিক্যাল বলতে গেলে যে মানুষটার নাম করতে হয়, তিনি হলেন জন ডান। মেটাফিজিক্যালের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালিজম, স্পিরিচুয়ালিজম। এবং জন ডান মানে মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা কর্ণধার বলা যেতে পারে। সেখানে আমরা ডিভোশন, সেখানে আমরা রিলিজিয়াসের ব্যাপার, সেখানে আমরা অন্য মাত্রার লেভেলে কি ভাবা, সেই বিষয়গুলো আমরা দেখতে পাই। এই মেটাফিজিক্যালে আমরা যদি কিছু কথা তুলে ধরি, দেখো এলিজাবেথিয়ান যুগে যে পোয়েট বা যে রাইটার, তাদের যে লেখনী শৈলী, সেখানে লাভ নিয়ে, রিলেশনশিপ নিয়ে লিখছে, এখানেও সেই লেখাটা হচ্ছে, কিন্তু প্যাটার্নটা চেঞ্জ। তারা কিন্তু কপি করেনি, তারা কিন্তু গতানুগতিক ধারাটাকে অনুসরণ করেনি। কিভাবে প্যাটার্ন চেঞ্জ? এখানেও ভালোবাসার কথা হয়েছে। ধরো আমি যদি কথা বলি যে অ্যাকর্ডিং টু জন ডান, তিনি বলছেন ভালোবাসা হচ্ছে কম্পাসের মতো। বিষয়টা কি? কম্পাস তোমরা দেখেছো, আমরা যদি দেখি কম্পাস, যদি দেখি যে দুটো খণ্ড থাকছে, দুটো অংশ থাকছে, আমরা বৃত্ত বা সম্পাদ্য উপপাদ্য করেছি। তো এটা একটা পার্ট, এটা মনে করো ফিমেল বডি, এটা কোনো মনে মেল বডি, কিন্তু দুটো বডি ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাদের একটা আত্মা, যে দেখবে একটা বিন্দু মতো রয়েছে, সেটা কিন্তু আত্মা। তার বিষয়টা কি যাচ্ছে? তাই ভাবনাটা, ভালোবাসাটা কারোর মতো কম্পাসের মতো। এবং যদি তার লেভেলটা দেখো, থিঙ্কিং পার্টটা দেখো, যে
কারেন্ট রাইটিংস গুলো তুমি যদি দেখো, সেখানে ভালোবাসা মানে কি? তোমাকে চাঁদের মতো দেখতে, তোমাকে সূর্যের মতো দেখতে, তোমাকে গোলাপ ফুলের মতো দেখতে, বলিউড সিনেমাতে বা টলিউড সিনেমাতে বা হলিউড সিনেমাতে যেগুলো হয়, সেই ধারাটাকে ব্রেক করে তাদের ভাবনাটা, যেখানে তাদের ভাবনা শেষ হয়, সেখান থেকে মেটাফিজিক্যাল পোয়েট, মেটাফিজিক্যাল ভাবনা চিন্তা কিন্তু শুরু হয়। ধরো দুজন প্রেমিক প্রেমিকা বসে আছে, একজনের হাতে মনে করো কিছু কামড়েছে, মৌমাছি কামড়েছে। তো তাহলে মৌমাছি যখন কামড়ালো, একটু ভালো করে ভেবে দেখো, মেয়েটির হাতে মৌমাছি কামড়াচ্ছে, তো যখন কামড়ালো তখন ছেলেটি কি করা উচিত? সেই জায়গাটা দেখা উচিত, সেই জায়গাটা বা মৌমাছির পিছনে ধাওয়া করা উচিত বা মৌমাছিকে মারা উচিত, এটা ন্যাচারাল হওয়া উচিত। কিন্তু সেই জিনিসটা না করে মেয়েটি যখন তার হাতটা ডলছে, তখন ছেলেটি কিন্তু নিজের হাতটা ডলছে। বিষয়টা ভালো করে বুঝো, লেগেছে মেয়েটি, কিন্তু ছেলেটি নিজের হাতে ডলছে। বিষয়টা কি? ওরা দুটো বডি হতে পারে, এখানে ইন্টিমেসিটি ম্যাটার নয়, কিন্তু ওদের সোলটা কিন্তু এক। এবং ওই যে ব্লাডটা যে মৌমাছিটা নিয়েছে, যে বিটা নিয়েছে, সেইটা কিন্তু একটা সোলে পরিণত হয়েছে। তাহলে এখন ছেলেটি, মেয়েটি, মৌমাছি, তিনটে পয়েন্ট, এরা কিন্তু আলাদা নয়, এরা এক। উই আর সেম, উই আর ইউনিভার্স। তাহলে এই যে চিন্তা ভাবনা, এখানে কিন্তু সোলটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এই যে মেটাফিজিক্যাল, যার মধ্যে স্পিরিচুয়ালিজম রয়েছে, যার মধ্যে ইন্টেলেক্ট ভাব রয়েছে, এবং আরো যদি মানুষের নাম বলি, তাহলে সেক্ষেত্রে জর্জ হার্বার্টের নাম অবশ্যই আসে, যাকে মেটাফিজিক্যাল রাইটার বলা হয়। তাই মেটাফিজিক্যাল তাকে মেটাফিজিক্যালের সাথে আমরা রিলিজিয়াস কথাটা আমরা এক করতে পারি, মেটাফিজিক্যাল প্লাস রিলিজিয়াস। কারণ তিনি তার ছোটবেলা থেকে তার বাবা মারা যায়, এবং বাবা মারা যাওয়ার পরপর তিনি কিন্তু তার কিন্তু পরিবারের কিন্তু আর্থিক অবস্থা খারাপ ছিল, ভালো ছিল। তিনি প্রচুর শিক্ষা লাভ করেছেন, তিনি কিন্তু গ্রিক ভাষা জেনেছেন, তিনি ল্যাটিন ভাষা জেনেছেন। তার কবিতাগুলো যদি তোমরা দেখো, তার সামগ্রিক লাইফ ধরে তার কবিতার মধ্যে একটা রিলিজিয়াস কনসেপ্ট তুমি খুঁজে পাবে, একটা স্পিরিচুয়াল ভাব তুমি খুঁজে পাবে, যে গডের যে টাচ, সেই জিনিসগুলো তুমি কিন্তু কবিতাতে পাবে। তাহলে মেটাফিজিক্যাল এই বিষয়টা যে সকলের ঊর্ধ্বে, যেখান থেকে স্পিরিচুয়ালিটিকে টাচ করা হচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে জর্জ হার্বার্ট যে সময়টা ছিলেন, সেই সময়ে কুইন এলিজাবেথ I রাজত্ব করেছিলেন, কিং জেমস I, কিং চার্লস I, এবং এই কিং জেমস I ইনি জর্জ হার্বার্টের কবিতা পড়ে খুব সমৃদ্ধ ও খুব এনজয় করেছেন। এবং তার কবিতার ভিতরে আমি এখানে বলে দিয়েছি, জর্জ হার্বার্ট কিন্তু রিলিজিয়াস পার্সন, যে যেমন মানুষ সেই সত্তাটা কিন্তু কবিতার মধ্যে ফুটে উঠবে, হওয়ার স্বাভাবিক। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু ইংলিশ পোয়েট ছিলেন, অরেটর ছিলেন, প্রিস্ট অফ চার্চ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের একটা চার্চের একটা প্রিস্ট ছিলেন তিনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে জর্জ হার্বার্ট তিনি কিন্তু ইনফ্লুয়েন্সড হয়েছিলেন লেখনী শৈলী দ্বারা। কার লেখনী শৈলী দ্বারা? উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন। আবার জর্জ হার্বার্টের লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন এমিলি ডিকেনসন, স্যামুয়েল টেইলর প্রমুখরা। তাহলে এবং এই মানুষটা, এবার জন ডানের যে মেটাফিজিক্যাল পোয়েট্রি বা পোয়েমস গুলো রয়েছে, আর জর্জ হার্বার্টের যেটা রয়েছে, তোমরা যদি একটু ট্যালি করো, তাহলে তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে ডানের যে চিন্তাভাবনা সেটা কিন্তু অনেকটা ভাস্ট, অনেকটা ডিফিকাল্ট। কার তুলনায় না জর্জ হার্বার্ট। কারণ এনার কবিতার মাধ্যম খুব সিম্পল স্টাইল, খুব সরল, সহজ সরল, যাতে করে সমস্ত মানুষ যাতে বুঝতে পারে। এবং সত্যি কথা বলতে কি, যখন একটা মানুষ বেঁচে থাকবে তখন কিন্তু সেই পরিমাণ সম্মান পাবে না, যখন মানুষটা মারা যাবে সেই পরিমাণ সম্মানটা পাবে, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্মান পাবে। তো যখন জর্জ হার্বার্ট বেঁচে ছিলেন, যে পরিমাণ না তিনি রেসপেক্ট পেয়েছে, অবশ্যই পেয়েছে, কিন্তু মৃত্যুর পরে দ্বিগুণ পেয়েছিলেন। কারণ আমরা দেখতে পাচ্ছি জর্জ হার্বার্টের যে অ্যান্থোলজি অফ পোয়েমস, কবিতা গুচ্ছ দ্য টেম্পল, সেই যে দ্য টেম্পল থেকে সংকলন করা হয়েছে ভার্চু নামক কবিতা। এবং এই ভার্চু নামক কবিতা প্রথম এর স্পেলিংটা তোমরা যদি দেখো, তাহলে তখন বানানো ছিল VERTUE, VERTUE, সেটা পরবর্তীকালে চেঞ্জ করে VIRTUE। এই ভার্চু যে কবিতা,
এটা মানে কি? এটা পূর্ণ আত্মা, মানে সদ্গুণ, সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে জর্জ হারবার্টের মৃত্যুর পর এই টেম্পেল যে কবিতা, টেম্পেল, সেটা কিন্তু পাবলিশ করেছিলেন তার খুব কাছের বন্ধু নিকোলাস ফেরার। এবং যেখান থেকে ভার্চু শব্দটা গ্রহণ করে এই কবিতাটা সংগ্রহ। তাহলে আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির যেটা গুরুত্বপূর্ণ স্পেশালিটি বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ফিচার যেটা আমরা বলবো, সেটা প্রথমটা সেটা হচ্ছে কনসিট। মানে তো বলছি কনসিট। আচ্ছা, মেটাফিজিক্যাল পোয়েম সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করবো, আজ শুধু জর্জ হারবার্টটা বলছি বলে তার সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড বলছি। তাহলে কনসিট কথার অর্থ কি? কনসিট কথার অর্থ হচ্ছে, সবার একই কথা বলবে, ফার ফেস্ট ইমাজারি। তাহলে এই ফার ফেস্ট ইমাজিনেশন বা ইমাজারি, এই বিষয়টা কি? এটা মানে হচ্ছে আনকনভেনশনাল ইমাজারি। মানে আমরা একটা গতানুগতিক ধারা চিন্তা করি, সেটা যে কোনো চিন্তা হতে পারে, কিন্তু সেই গতানুগতিক ধারাকে বিসর্জন দিয়ে যেখানে স্পিরিচুয়ালিজমের টাচ থাকবে, ইন্টেলেক্টের টাচ থাকবে, সেটাই হচ্ছে কিন্তু ফারফেস্ট ইমাজিনেশন। যেটা আমি একটু আগে কম্পাস দিয়ে বুঝলাম, যেটা আমি একটু আগে যে একটা সম্পর্ক দিয়ে বুঝলাম। এবং তুমি যদি জন ডানের যদি লেখা দেখো একটা জায়গায়, দেখো যে সূর্যের যে রশ্মি কতটা প্রখর, কতটা সুন্দর। আমরা প্রতিদিন, আমরা সকালবেলা আমরা প্রত্যেকে সূর্যকে প্রণাম করি, সূর্যকে দেবতা মানছি, কিন্তু জন ডানের দৃষ্টিভঙ্গিতে বলছে, আমরা একটা ঘরে, আমি আর আমার ব্লাভেড রয়েছি, তুমি সব জায়গায় আসছো বলে, তুমি সব জায়গায় ঘুরছো বলে, তুমি তো একবার নক করে আমাদের ঘরে আসবে। চিন্তা ভাবনাটা দেখো, নক করে তো আসতে পারো, হট করে দুমদাম করে তুমি এসে যাচ্ছ। তোমার যদি যেতে হয়, তুমি স্কুলে যাও, সেখানে বাচ্চারা খেলা করছে, তুমি মাঠে যাও, সেখানে যাও। আর যদি সত্যিই তুমি তোমার ব্রাইটনেস নিয়ে যদি সত্যিই খুব নিজেকে অনেক কিছু খাবো, তাহলে একটা জিনিস মনে রাখো, আমি তোমাকে কিন্তু গ্রহণ লাগিয়ে দিতে পারি। গ্রহণ লাগিয়ে দিতে পারি। আমি এই বিষয়গুলো সম্পর্কে আরো পরে আলোচনা করে হালকা করে টাচ দিয়ে যাচ্ছি, যাতে তুমি বুঝতে পারো। তাহলে জন ডান সূর্যকে বলছে, সান রেসটাকে বলছে যে আমি গ্রহণ লাগিয়ে দিতে পারি। কি করে? ভালো করে চিন্তা শক্তিটা দেখো। এভাবে কেউ কি ভাববে গ্রহণ মানে কি একটা ডার্কনেস ভাব? বলছে আমি যদি চোখ বন্ধ করে নিই, আমি যদি চোখটা বন্ধ করে নিই, তাহলে প্রখর রশ্মি আসছে কি যাচ্ছে তাতে আমার কোনো কিছু যায় আসে না। দ্যাট মিনস গ্রহণ। তার চিন্তা ভাবনা যে কনভেনশনাল যে মেথড, কনভেনশনাল যে ট্রেন্ড, তার বাইরে গিয়ে আনকনভেনশনাল ইমেজারি, এবং যেখানে একটা স্পিরিচুয়ালিজম একটা টাচ করছে। এবং আমাদের যে আলোচনা ভার্চু যিনি লিখেছে, যার কবিতা, তিনি হচ্ছেন জর্জ হারবার্ট। তিনি একজন খুব সাধুসন্ত মানুষ, এবং তার প্রত্যেকটা লেখায় তার লাইফের যে স্পিরিচুয়ালিজম সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে। এবং তার কবিতা, আজকে আমরা ভার্চু কবিতা পড়ার আগে আমরা দেখতে পাবো এই যে এই কবিতাটাই 4টে স্টাঞ্জা রয়েছে, কোয়াট্রেন্স রয়েছে, 96 ওয়ার্ডস রয়েছে, 96টা শব্দ রয়েছে। এবং এই যে রাইমিং স্কিল, এবি প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। ভালো করে মন দিয়ে শুনবে, নোট করবে। আমি কি বলেছি তোমাদের, যে কনসেপ্ট নোট তো অবশ্যই লাগবে, পড়তে তো অবশ্যই হবে, কিন্তু তার আগে বুঝতে হবে যে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে মুখস্থ করে কোনো লাভ নেই। তাই ভিতরের কনসেপ্টটা বোঝা খুব দরকার। শুধু মুখস্থ করব, মেমোরাইজিং পার্ট থেকে বাড়াবো, একদম নয়। ভিতরের সত্তাটা বুঝতে হবে। রসালো সাহিত্যের ভিতরে যে রসালো সত্তা, সেটা যদি তুমি একবার স্বাদ গ্রহণ করতে পারো, এর পিছন তুমি আর ছাড়বে না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমরা জর্জ হারবার্টের ভার্চু কবিতা নিয়ে আলোচনা করছি। তাহলে 96 ওয়ার্ডস সিম্পল স্টাইলে লেখা, 4 স্টাঞ্জেস রয়েছে, 16 লাইনস রয়েছে, যার রাইমিং স্কিল এবি। এবং এই ভার্চু কবিতাটায় মূল থিম ভার্চুয়াস সোল, একটা বিশুদ্ধ একটা আত্মা, একটা শুদ্ধ একটা আত্মা, একটা সৎ একটা আত্মা, একটা পূর্ণ আত্মা, সব গুণের অধিকারী।
তিনি তার কবিতার মাধ্যমে দেখাচ্ছেন যে প্রকৃতির সুন্দর জিনিস, ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, থার্ড স্ট্যাঞ্জা এন্ড লাস্ট, প্রত্যেকটা জায়গায় তুমি যদি পড়ো তাহলে সেখানে দেখতে পাবে, আমরা পড়াবো তোমাদেরকে, সেখানে দেখতে পাবে যে কখনো ডেটাকে উনি ইন্ডিকেট করেছেন, কখনো রোজটাকে ইন্ডিকেট করেছেন, কখনো স্প্রিংটাকে ইন্ডিকেট করেছেন। ফার্স্ট স্ট্যাঞ্জায় উনি ডেটাকে বলছেন খুব সুন্দর, খুব মিষ্টি, খুব ব্রাইট। সেকেন্ড স্ট্যাঞ্জায় উনি রোজটাকে ইন্ডিকেট করেছেন। থার্ড স্ট্যাঞ্জায় উনি স্প্রিংটাকে ইন্ডিকেট করেছেন, তুলনা করছেন। অ্যান্ড ফোর্থ অ্যান্ড লাস্ট, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে বাস্তবটা তুলে ধরেছেন যে প্রকৃতির যত সুন্দর জিনিস হোক না কেন, সেই জিনিসগুলো কিন্তু মৃত্যু অবধারিত হবেই, কিন্তু সৎ গুণের, ভার্চুয়াস সোলের কখনো মৃত্যু হয় না। এবং সেই বিষয়টা কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। তাহলে কবিতাটার ভিতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে পড়তে হবে, নোট করবো, কমেন্ট পাবো, মেন্টালিটি ত্যাগ করতে হবে, কারণ চাপ প্রেশার বাড়বে। কনসেপ্ট বুঝবো, যাই আসুক না কেন লিখে আসতে পারবো, এবং প্রচুর পরিমাণে মক টেস্ট যেটা আমরা পড়াবো। তাই একটা কথা বারবার বলছি যে বোঝার চেষ্টা করো, কঠিন লাগতে পারে, সমস্যা হতে পারে, একবার নয়, দুবার নয়, তিনবারে হবে, ছেড়ো না, হাল ছেড়ো না, কিন্তু মুখস্থ থেকে তোমরা রিয়েলাইজেশন পাওয়ারটাকে ইনক্রিজ করো। তাই একটা কথা আমি তোমাদেরকে বলি যে আজকে আমরা ভার্চুয়াস কবিতাটা তোমাদের সামনে কনসেপ্টগুলো একটু বলবো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আলটিমেট আমি যতটুকু আলোচনা করেছি একটু সাম আপ করে দিচ্ছি। আজকে আমরা জর্জ হারবার্টের, যিনি রিলিজিয়াস পার্সন, যিনি একজন মেটাফিজিক্যাল পোয়েট, এবং হি ইজ আ সাইন্ট অফ মেটাফিজিক্যাল স্কুল, এবং মেটাফিজিক্যাল স্কুল তিনি একজন সেন্ট। তার যে লেখন শৈলী, তার যে কবিতা, তার মধ্যে স্পিরিচুয়াল ভাবটা, গডের এক্সিস্টেন্সটা আমরা দেখতে পাবো। তাহলে সেই জায়গাগুলো একটু, লাইনগুলো আমরা একটু ধরে আলোচনা করব। Sweet day, so cool, so calm, so bright. এখানে ডে, এই ডে শব্দটা কিন্তু নাউন ফর্ম। ডেটা কেমন? সুইট। সুইট মানে কি? মিষ্টি। কিন্তু মিষ্টি দিন, গানও আছে মিষ্টি দিন, কিন্তু মিষ্টি বলতে গেলে মনোরম থেকে ইন্ডিকেট করেছে। তাহলে ডেটা কি? নাউন ফর্ম। সুইটটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, সুইটটা কি? অ্যাডজেক্টিভ। এবং এই ডেটাকে পার্সনিফাই করেছে, পার্সনিফিকেশন করেছে, অ্যাপোস্ট্রফি করেছে। ডের মধ্যে এক ডেটাকে একটা মানুষ রূপে বিবেচনা করছে। এটা কবি সত্তা। কবি কিন্তু দেখো, কবি, সাহিত্যিক, লেখক, এরা কিন্তু সত্য সুন্দরের পূজারী, কারণ এরা সবকিছুর মধ্যে একটা সত্তা খুঁজে বেড়ায়, সবকিছুর মধ্যে পজিটিভ কিছু দেখার চেষ্টা করে, সবকিছুর সাথে একটা পরমাত্মার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করে। বিশেষ করে এই জর্জ, আমরা দেখতে পাচ্ছি জর্জ হারবার্ট। তাহলে সুইট ডে, তাহলে ডেটা কি? সুইট। তাহলে কি বলছে? সো কুল। সো মানে কি? খুব সেন্স, খুবই, কুল মানে শীতল। সো কাম, খুবই শান্ত। সো ব্রাইট, খুবই উজ্জ্বল। ভালো করে বোঝো, এখানে তিনবার সো বলেছে। একই কথা যখন বারবার রিপিটেশন হয় ইংরেজি সাহিত্যে, ফিগারস অফ স্পিচ, মেটাফিজিক্যাল পোয়েট্রি একটা স্পেশাল বৈশিষ্ট্য, যেখানে ইন্টেলেকচুয়াল ভাব থাকবে, যেখানে স্পিরিচুয়ালিজম ভাব থাকবে, যেখানে একটা ফারফেস্ট ইমাজিনেশন থাকবে, যেখানে ফিগারস অফ স্পিচের সমারোহ থাকবে, সেখানে পার্সনিফিকেশন থাকবে, সেখানে অ্যাপোস্ট্রফি থাকবে, সেখানে হাইপারবেটন থাকবে, এই পোশাকগুলো থাকবে, সেই জায়গাগুলো বুঝতে হবে। সেখানে সিমিলি থাকবে, মেটাফর থাকবে, এবং সাইকোলজিক্যাল, ফিলোসফিক্যাল ভিউ থাকবে জীবন সম্পর্কে। এগুলোই তো মেটাফিজিক্যাল পোয়েট্রির অন্যতম বৈশিষ্ট্য, যেগুলো আমরা জন ডানের মধ্যে দেখতে পাবো, যেগুলো আমরা জর্জ হারবার্টের মধ্যে দেখতে পাবো। তাহলে কবি ডেটাকে পার্সনিফাই করেছে, এবং ডে হচ্ছে নাউন ফর্ম, এবং সেই নাউনটাকে তিনি বর্ণনা করেছেন চারটি অ্যাডজেক্টিভ দিয়ে। কি কি? একটা হচ্ছে কাম, একটা হচ্ছে ব্রাইট, একটা হচ্ছে কুল, একটা হচ্ছে সুইট। আর সো যে কথাটা তিনবার ব্যবহার করা হয়েছে,
এই সো তিনবার যে ব্যবহার করেছে, একই কথা বারবার যখন রিপিটেশন হচ্ছে সেটা বলে প্যালিলজি। কি বলা হচ্ছে? প্যালিলজি। তাহলে খুব সুন্দর দিন, খুব শীতল দিন, খুব শান্ত দিন, খুব উজ্জ্বল দিন। তাহলে এখানে দিনটাকে পার্সনিফাই করেছে। সেকেন্ড লাইন, দ্য ব্রাইডাল অফ দ্য আর্থ এন্ড স্কাই। ব্রাইডাল মানে কি? বিয়ে। এই সুন্দর দিনে বিবাহ হচ্ছে। কার বিবাহ হচ্ছে? কল্পনা, ইমাজিনেশনটা দেখো, ফারফেস্ট ইমাজিনেশন, যে মেটাফোর দেখো। আর্থ এন্ড স্কাই, আর্থ ফিমেল ফর্ম, স্কাই মেল ফর্ম। একটা ছেলে একটা মেয়ের বিয়ে হচ্ছে। এই সুন্দর দিনে বিয়ে হচ্ছে কার? না পৃথিবীর সাথে, আর্থের সাথে স্কাই। তাহলে এখানে টোনটা কি? পজিটিভ টোন। আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। The dew shall weep thy fall tonight. এবার টোনটা কিন্তু ঘুরে যাচ্ছে। The dew, dew মানে কি? শিশির। shall, এই ডিউটাকে এখানে পার্সনিফাই করেছে, ব্যক্তি শব্দ জোর করেছে, আর করেছে। এবং ডিউর পরে অ্যাকচুয়ালি উইল কথাটা বসালে বেটার হতো, কিন্তু উইল বসায়নি, শ্যাল বসিয়েছে। দেখো, আমি যদি বলি আই শ্যাল ডু ইট, আমি এটা করব, আর আই উইল ডু ইট, আমি এটা করবই, তাহলে আই আর উইল পরে কি বসে? শ্যাল বসে। কখনো কখনো আমরা উইল ব্যবহার করছি, তাহলে সেটা কি? তার জোর করানোর ইচ্ছা, মানে এমফাসাইজ করার সেন্সে। তাহলে এখানে ডিউর যে এমফাসাইজ, সে এমফাসাইজ করার জন্য উইল ব্যবহার না করে আমরা কিন্তু শ্যাল কথা ব্যবহার করছি। বলছে শিশির, দ্য ডিউ শ্যাল উইপ। শিশির মনে হচ্ছে চোখ দিয়ে জল পড়ছে, মানে কাঁদবে। এটা জাস্ট ইমাজিনেশন। কখন? দাই ফল নাইট, আজ রাতে তোমার পতনে। টু নাইট মানে আজ রাতে। দাই ফল, ফল মানে পতন। দাই মানে এটা ওল্ড ইংলিশ, দাই মানে ইউর, তোমার। এই যে ফল শব্দটা ভালো করে বোঝো, যে একজন রিলিজিয়াস পার্সন, তো যখন সেই রিলিজিয়াস পার্সন লেখাটা তুই পড়ছো, জর্জ হার্বার্টের লেখা, তাহলে এখানে বাইবেলের একটা কথা পাবে। সেই বাইবেলে তোমরা প্যারাডাইস লস্ট, জন মিল্টন, আমি কি বলছি? উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টনের দ্বারা অনুপ্রাণিত। সেখানে আমরা দেখতে পাচ্ছি আদম আর ইভের পতন কিভাবে হয়েছিল, সেটা পরে আলোচনা করবো। ওই যে পতন, ওই যে ফল, ওই টার্মটা কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে ছোট ছোট ভাবে তিনি খ্রিস্টানিটিকে তিনি কিন্তু আরোপ করছেন, তিনি ধর্মের বিষয়গুলোকে তুলে ধরছেন ছোট ছোট ভাবে, সিম্পল ভাবে, যাতে সমস্ত মানুষজন যাতে বুঝতে পারে ওনার কবিতা পড়ে। তাহলে এবং পরের লাইন কি বলছে? ফর দাও মাস্ট ডাই। আবার সেই দাও, এটা হচ্ছে ওল্ড ইংলিশ। ফর দাও, তুমি, মাস্ট ডাই, মাস্ট মানে এমফাসাইজ, জোর করছে, অবশ্যই তুই মারা যাবে। তাহলে এখানে ভালো করে বোঝো, এখানে বিষয়টা কি বলছে? যে একটা সুন্দর দিন, কত সুন্দর, কত প্রজ্জ্বল দিন। একটা সেই দিনে দেখো, বাবা মা মেয়েদেরকে বিয়ে দিচ্ছে, তাই নয় কি? এবং বিয়ে দেওয়ার পরে কত সুন্দর, কিন্তু মেয়ের যখন বিদায় হয়, বাবা মা চোখের দলে, কাছের মানুষ বাবা মা চোখের জলে কিন্তু বিদায় দেয়। কারণ কি? মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে, একটা স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এটা সত্যিই দুঃখের দিন। ঠিক তেমনই ভাবে একটা সুন্দর দিন, একটা শান্ত দিন, একটা মিষ্টি দিন, একটা কোমল দিন, সেই দিনে একটা বিবাহ হচ্ছে স্কাইয়ের সাথে আর্থের। এবং সেখানে তুষার, সেখানে শিশির, শিশির ডিউ, সে কিন্তু কাঁদছে, কাঁদবে, কারণ আজ রাতে তোমার পতন হবে। তোমার মানে ডে, মানে দিনের শেষে কিন্তু রাত আসে। তাহলে রাত কি করছে? তোমাকে খেয়ে ফেলছে। তার মানে এখান থেকে কবি কি বোঝাতে চেয়েছেন? যে প্রত্যেকটা সুন্দর জিনিস যত সুন্দর হোক না কেন, সে কালের নিয়মে, প্রকৃতির নিয়মে একদিন সে কিন্তু তার মৃত্যু অবধারিত, এটা বাস্তব। সেই জায়গাটা কিন্তু এমফাসাইজ করা হয়েছে। তাহলে ফার্স্ট স্ট্যান্ডায় আমরা দেখতে পাচ্ছি দিনের সাথে তুলনা করা হচ্ছে, দিনের সাথে একটা ম্যারেজের তুলনা হচ্ছে। And second stanza, sweet rose, whose hue angry and brave, মিষ্টি গোলাপ, এখানেও রোজটাকে এমফাসাইজ করা হচ্ছে, এখানে রোজটাকে পার্সনিফাই করা হচ্ছে। whose hue, hue মানে কালার, রং, angry and brave, angry মানে রাগ, আর brave মানে সাহস, একদম নয়, ওইভাবে মানে হয় না। angry মানে খুব উজ্জ্বলতা, খুব ক্যাটকেটে লাল রঙের। গোলাপ যদি তোমরা দেখো, গোলাপ ফুল সব প্রেম ভালোবাসা সর্বশ্রেষ্ঠ ফুল, যেটা আমরা মানি, তাহলে একটা ক্যাটকেটে রং। আর ব্রেভ মানে খুব উজ্জ্বলতা। তাহলে বলছে সুইট রোজ, মিষ্টি গোলাপ, হুজ হিউ, যার রং কেমন, অ্যাংরি অ্যান্ড ব্রেভ, খুব উজ্জ্বল, খুব প্রজ্জ্বলতা, যার খুব ক্যাটকেটে রং। বিটস দ্য র্যাশ গেজার ওয়াইফ হিজ আইজ, লাইনটা স্টার্নার দাও, খুব গুরুত্বপূর্ণ লাইন, ভয়ঙ্কর লাইন। বিটস, বিটস মানে এখানে আদেশ দেওয়া। বলছে
যে দ্য র্যাশ, র্যাশ মানে খুব অসতর্কমূলক, বেপরিয়া বলা যেতে পারে, উদ্ধত বলা যেতে পারে, বেপরোয়া বলা যেতে পারে। আর গেজার মানে গেজ মানে যে তাকিয়ে রয়েছে দর্শক। ওয়াইফ হিজ আইস, চোখের জলটা মোছো। এই লাইনটা এইভাবে দেখো, এইভাবে মানে করা যায় না, ভিতরটা বোঝো, ভিতরের বিষয়টা বোঝো। তুমি 10 তলা বাড়িতে থাকতে পারো, আবার তুমি 20 ঘরেও থাকতে পারো। 10 তলা ঘরে থাকলেও তোমার ঘুম আসে না, তুমি সেই ভিতরের স্বাদটা বুঝতে পারো না। আবার 20 ঘরে থাকেও তুমি যদি অনেস্টি, তুমি যদি তোমার মধ্যে যদি ভার্চুয়াস বিষয়গুলো যদি থাকে, তুমি কিন্তু সেই রাতে ঘুমটা হবে। তাহলে বিষয়টা কি, ভিতরের স্বাদটা পড়ছো, মানেটা নয়। এই প্রত্যেকটা শব্দের বাংলা মানে কি, বাংলা মানে কি, এইভাবে কোনো কিন্তু ভিতরের অর্থটা বুঝতে পারবে না। ভিতরের সত্তা, ভিতরের স্বাদটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার পড়তে ভালো লাগবে, তোমার বুঝতে ভালো লাগবে, তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তাহলে এখানে কি বলছে, যে এখানে বলছে যে দর্শক, সে দর্শকটাকে তার কবি বলছে তার চোখের জলটা বুঝতে বলছেন। এটা দুটো কারণ হতে পারে, যে গোলাপের এই সৌন্দর্য দেখে তিনি এতটাই অপ্রত্যাশিত যে তার মুগ্ধ হয়ে গেছে, তার চোখ দিয়ে জল বেরোচ্ছে, এটা হতে পারে। আবার এটাও একটা হতে পারে যে এই যে গোলাপটা, সে যখন তার এত সুন্দর সৌন্দর্য, হয়তো একদিন সে মারা যাবে, একদিন সে নষ্ট হবে, এটা ভেবেও হয়তো তার চোখে জল আসতে পারে। তো তার চোখটা কিন্তু বুঝতে বলছেন, এটা কবির অনুভব। দাই রুট, দাই মানে আবার দেখো সেই ওল্ড ইংলিশ, দাই রুট, তোমার সেই শিকড় ইজ এভার ইন ইটস গ্রেভ। দেখো গোলাপ গাছের শিকড়টা তো মাটির নিচে, তার মাটির নিচ থেকে উঠছে, আর মাটির নিচেতেই তার কবর। তুমি যেখান থেকে উঠছো ওটাই তোমার কবর। and thou must die, and thou, দেখো আমরা এর ফার্স্ট প্যারার লাস্ট লাইনে কি বলেছি, for thou must die, আর এখানে সেই লাইনটা একটু আলাদা হালকা চেঞ্জ করে আমি বলেছি and thou must die। যারা একই সেন্টেন্স যখন প্রতিটা স্থানজাতে বারবার একটু হালকা চেঞ্জ হয়ে রিপিট হচ্ছে, তাহলে সেটাকে আমরা রিফ্রেইন বলবো, রিফ্রেইন। তাহলে and thou must die বা for thou must die, এগুলোকে রিফ্রেইন। আর এই কবিতায় সুইট শব্দটা 3 বার ব্যবহার করা হয়েছে, এবং ডাই শব্দটা 3 বার ব্যবহার করা হয়েছে। তুমি দেখো, দেখলে বুঝতে পারবে, ভিতরের সেন্সটা বোঝো। তারপরে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে 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 সুন্দর দিন রাতের কাছে হেরে যাচ্ছে, খেয়ে নিচ্ছে, নষ্ট হচ্ছে, বলে দিচ্ছে। এত সুন্দর গোলাপ, এত সুন্দর তার উজ্জ্বলতা, সে তার শিকড়ের মধ্যেই সে তার কবর খুলে রেখেছে। যতই মানুষের ভালো লাগুক না কেন, সেখানেই তার মৃত্যু, নষ্ট হয়ে যাচ্ছে। এন্ড থার্ড স্ট্যান্জাতে আমরা কি দেখতে পাচ্ছি, সুইট স্প্রিং ফুল অফ সুইট ডেজ এন্ড রোজেস। বলছে সুইট স্প্রিং মানে মিষ্টি বসন্ত। ইউরোপ এবং ইংল্যান্ডে তুমি দেখবে প্রত্যেক জায়গায় যদি স্প্রিং থাকে, সেই সময়টা দেখবে কত সুন্দর গাছের পাতা সবুজ হয়ে রয়েছে, কত সুন্দর দিন, কত পাখি খেলা করছে, ডাকছে, একটা আলাদা একটা সৌন্দর্য। তাই বলছে ফুল অফ সুইট ডেজ এন্ড রোজেস। এটা এর মধ্যে বলছে এ বক্স হোয়ার সুইটস কম্প্যাক্টেড লাই। কত সুন্দর কথা, একটা বাক্সের সাথে তুলনা করেছে এই সেন্টেন্সটা, মেটাফোর। তা যেখানে কিন্তু একটা বাক্স, ভালো করে বোঝো, একটা বাক্সের মধ্যে মনে করো 10টা মিষ্টি ধরে, সেখানে তুমি জোর করে সমস্ত রকম মিষ্টিতে 15টা মিষ্টি বা 20টা মিষ্টি দিয়েছো, তাহলে সেই বাক্স কি কম্প্যাক্ট? দারুণ ব্যাপার। ঠিক তেমন যে স্প্রিংটা তার সৌন্দর্য নিয়ে একদম কম্প্যাক্ট, তাহলে স্প্রিং এখানে বাক্সের সাথে তুলনা। কোন বাক্স? যে বাক্সের মিষ্টিটা কম্প্যাক্ট রয়েছে। এবং এখানে কম্প্যাক্টেড লাই, এই লাইনটা লাই কম্প্যাক্টেড হলে বেটার হতো। এরকম একটু এদিক ওদিক চেঞ্জ হওয়াটাকে আমরা ফিগারস অফ স্পিচে পরে আলোচনা করবো, যেটাকে হাইপার বেটেন বলা হয়। তোমরা বুঝতে পারছো হাইপার বেটেন? এই টুকরো টুকরো কথা, টুকরো টুকরো ইনফরমেশন, এগুলোই তোমাকে চাকরি পেতে সাহায্য করবে। যদি তোমার ভিতরে মনে হয় যে আমি মুখস্থ করবো, নোটস পড়বো, বুঝবো না, কবিতা রাজা সাল করে করবো, তাহলে সম্ভব নয়। তাহলে কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। নেক্সট পয়েন্ট আমরা দেখবো, মাই মিউজিক শোজ ইউ হ্যাভ ইউর ক্লোজেস অ্যান্ড অল মাস্ট ডাই। মানে মাই মিউজিক, দ্যাট মিন্স আমার কবিতা, আমার ক্রিয়েশন। কি বলছে? যে শোজ দেখাচ্ছে, ইয়ে মানে এটা ওল্ড একটা ইংলিশ, মানে তোমার, হ্যাভ ইউর ক্লোজেস মানে তোমাদেরকেও সমাপ্তি ঘটাবে, and all must die, আবার দেখো রিফ্রেইন, এবং সবকিছু কিন্তু শেষ হবে। নেক্সট, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 3টি প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি সুইট ডে, যাকে একটা ম্যারেজের সাথে কম্পারিজন, সুইট রোজ একটা
আমরা দেখতে পাচ্ছি একটা র্যাশ গ্যাদার অ্যান্ড সুইট স্প্রিং, যেটা একটা বক্সের সাথে মেটাফোর রয়েছে। এবং লাস্ট প্যারা থেকে টোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনলি এ সুইট অ্যান্ড ভার্চুয়াস সোল, একমাত্র মিষ্টি এবং শুদ্ধ আত্মা, পুণ্যাত্মা। লাইকটা কি সিমিলি? ওকে, তা লাইক সিজন টিম্বার। তাহলে এই যে লাইক যে রয়েছে, সিজন কার মতো না, এটা কম্পারিজন করছে। তাহলে সিজন টিম্বারের মতো রয়েছে। সিজন টিম্বার মানে কি? দেখো, কিছু গাছের কাঠগুলো কেটে রোদে শুকানো হয়, পাকানো হয়, যাতে করে ঘুই না লাগে, যাতে করে দীর্ঘস্থায়ী হয়, যাতে করে চিরস্থায়ী হয়। এবং সেই জিনিসটা দিয়ে আসবাবপত্র, তোমার বিভিন্ন কাঠের সরঞ্জাম তৈরি করা হয়, যাতে করে সেই জিনিসটা দীর্ঘস্থায়ী হয়। ঠিক তেমনই বলছে, ওই সিজন টিম্বারের সাথে কার তুলনা করা হচ্ছে? ভার্চুয়াস সোলের কথা তুলনা করা হচ্ছে। নেভার গিভস, এখানে গিভস মানে ডাইসটাকে ইন্ডিকেট করা হচ্ছে, কখনোই মরে না। সিজন টিম্বার যেমন কখনোই মরে না, ঠিক তেমনই হবে ভার্চুয়াস সোল কখনোই মরে না। সুইট ডে মারা যেতে পারে, রোজ মারা যেতে পারে, স্প্রিং মারা যেতে পারে, পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস মারা যেতে পারে, কিন্তু একটা মানুষের কর্ম, শুদ্ধ চিন্তা ভাবনা, ভার্চুয়াস সোল, সেটার কখনো মৃত্যু হয় না। তাহলে একটা কন্ট্রাস্ট রয়েছেন কবি কার সাথে? একটা ন্যাচারাল বিউটি, ন্যাচারাল থিংস, যেগুলো খুব সুন্দর জিনিস, আর একটা ভার্চুয়াল সোল, ভার্চুয়াল ম্যান, ভার্চুয়াল সোলকে ইন্ডিকেট করা হচ্ছে। এন্ড লাস্ট লাইন, এন্ড নেক্সট লাইন হচ্ছে, বাট দো দ্য হোল ওয়ার্ল্ড টার্ন টু কোল, যখন সমগ্র জগৎ টার্ন টু কোল, কয়লাতে পরিণত হবে। অর্থাৎ এই কাঠ থেকেই তো কয়লা হয়, মানে কয়লা দ্যাট মিনস নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সিজন টিম্বার ওগুলো কিন্তু হয় না, নষ্ট হয় না। ঠিক তেমনই হবে দেন চিপলি লিভস, দেন চিপলি লিভস, দ্যাট মিনস সেই সোলটা কিন্তু বেঁচে থাকবে। অর্থাৎ সমস্ত কিছু নষ্ট হয়ে গেলেও সিজন টিম্বার, সেই পাকা কাঠ, সেটা কিন্তু নষ্ট হয় না, সেটা কিন্তু কয়লায় পরিণত হয় না। ঠিক যেমন ভার্চুয়াল সোলের কিন্তু অবিনশ্বর, পার্মানেন্ট। তাহলে এই কবিতার মধ্যে একটা রেফারেন্স আমরা দেখতে পাচ্ছি, এমফাসাইজ করছে, সেটা কিন্তু শুদ্ধ চিন্তা ভাবনা, সেটা কিন্তু ভার্চুয়াস সোলের কথা। যত সুন্দর জিনিসটা থাকুক না কেন, সবকিছু কিন্তু পার্মানেন্ট নয়, সবকিছু কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ডাই হয়ে যাচ্ছে, ডেথ হয়ে যাচ্ছে। শুধু একমাত্র থাকছে ভার্চুয়াস সোল। এবং কবিতাটার মধ্যে 4টে করে লাইন আছে, তোমরা দেখছো প্রত্যেকটা স্ট্যান্ডে। প্রথম 3টে লাইন আয়াম্বিক টেট্রামিটার লেখা, আর লাস্টের লাইনটা আয়াম্বিক ডায়ামিটার লেখা, তোমরা খেয়াল করো। এবং এর উপরে এত পরিমাণে কোশ্চেন আমরা ছেলেমেয়েদেরকে প্র্যাকটিস করাবো, তোমার রাতের ঘুম কেড়ে নেবো। একটা কোশ্চেন বাইরে থেকে হবে না, একটা কোশ্চেন বাইরে যাবে না, প্রচুর করে মক টেস্ট, শুধুমাত্র সিলেক্টিভ সাজেস্টিভ ডিসিশনটাই পড়াশোনা করে কথা দিচ্ছি। তোমার চিন্তাভাবনা পরিবর্তন হবে, কনসেপ্টে ধরে ধরে পড়ো। মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে কিছুই বলিনি, অনেক কিছু বলার আছে, শুধু হালকা করে টাচ করে গেলাম কবিতাটা পড়াবো বলে, বোঝাবো বলে। তা টোটাল একটা সামাপ যদি পড়ি, তাহলে মেটাফিজিক্যাল রিলিজিয়াস পোয়েট জর্জ হারবার্ট তার কবিতার মাধ্যমে একটা জিনিসই বোঝাতে চেয়েছেন, 3টে স্ট্যাঞ্জায়। একটা স্ট্যাঞ্জায় ডে, যেটা মারা যাচ্ছে, যার সঙ্গে ম্যারেজ, রোজ, যেটাও ধ্বংস হচ্ছে, যার সাথে র্যাশ গেদার, এবং স্প্রিং, যেটার সাথে এ বক্স, সেটাও কিন্তু ধ্বংস প্রাপ্তি করছে। শুধুমাত্র ভার্চুয়াল সোল, যেটার সাথে তুলনা করছে সিজন টিম্বার, যার কোনো কিন্তু ধ্বংস নেই, যেটা কিন্তু বেঁচে রয়েছে, বেঁচে চলেছে। তাহলে টোটাল কবিতাটা আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। নেক্সট ক্লাসে অন্য একটি কবিতা আমরা আলোচনা করবো, বা অন্য একটি নাটক আমরা আলোচনা করবো, বা কীভাবে পড়বে সেটা আলোচনা করবো। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে এসএলএসটি ইংলিশ সাবজেক্ট, এবং তার সাথে সাথে যে গ্রামার সেকশন রয়েছে সেটাও পড়াবো। চাপ নেওয়ার কিছু নেই, গ্রামারটা খুবই টেকনিক্যালি করানো হয়। তাই টপিক ধরে, টপিকের সাথে কনসেপ্ট প্লাস মক টেস্ট, টোটাল একটা কম্প্যাক্ট বিষয়, আসন সংখ্যা সীমিত। যদি মনে হয় না আমি তোমাদের কিছু দিতে পারবো বা আমার দ্বারা সম্ভব, তাহলে অবশ্যই নিম্ন নম্বরে যোগাযোগ করো। কেউ ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করো, বলে দেবো। একটাই কথা, তুমি যেখানেই পড়ো না কেন, যাই পড়ো না কেন, যাই পড়ো না কেন, শুদ্ধ চিন্তাভাবনার সাথে পড়ো। কথা দিচ্ছি সফলতা আসবে। নেগেটিভ ভাইব্রেশন থাকবে, থাকাটা দরকার। নেগেটিভ ভাইব্রেশন সব জায়গায় হচ্ছে, ওর মধ্যে পা দিয়ে নিজেকে বিপদে নিয়ে যাবে, না ওর মধ্যে পা না দিয়ে পজিটিভ সেন্সে নিজেকে এগিয়ে নিয়ে যাবে। চয়েস ইজ ইয়োর্স, তোমার উপরে সবকিছু রয়েছে।
তাই শরীরের ভিতরে যে জোশ আছে না, এতদিন ধরে যেগুলো রেখেছিলেন এসএলএসটি এসএলএসটি এসএলএসটি, সেই শক্তি দিয়ে যান আগামী আপনি জানবেন, সেই শক্তিতে পড়াশোনা তৈরি করো, পড়াশোনাতে নিযুক্ত করো, সফলতা আসবেই। আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুশিতে থাকবে।